ক্লাস নবম দশম শ্রেণীর রসায়ন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা তোমাদের আয়নীকরণ বন্ধন অর্থাৎ একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলছি, কেননা এই অধ্যায়টা আসলে মূলত তিনটা টপিক নিয়েই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মেইন টপিক হলো আয়নীকরণ বন্ধন, সমযোজী বন্ধন, বিদ্যুৎ পরিবাহী। যারা এই তিনটা জিনিসকে নিজের ক্যাপচার করতে পারবে, ভালোভাবে বুঝতে পারবে, এই অধ্যায় থেকে সে খুব অনায়াসেই প্রশ্নের উত্তরগুলো তারা দিতে পারবে। এবং তোমাদের বলে দিই যে আয়নিক যৌগ, যদি এখানে আয়নিক বন্ধন লেখা রয়েছে তবে মূলত প্রশ্ন আসে যে এই যৌগটি কি আয়নিক বন্ধন গঠন করে না সমযোজী বন্ধন গঠন করে। সেটা চেনার অনেক উপায় আছে, অনেক ওয়ে আছে, আমি সবগুলো ধীরে সুস্থে আস্তে আস্তে বলতে থাকবো। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। এটা গ নম্বর প্রশ্নে প্রচুর পরিমাণ আসে, তবে একবারে বইয়ের মতো হুবহু আসবে এমন নয়, একটু বুঝতে হবে তোমাকে। দেখো, আয়নিক বন্ধন ও তড়িৎযোজী বন্ধন। আয়নিক বন্ধনকে অ্যাকচুয়ালি তড়িৎযোজী বন্ধন বলে। যাহাই আয়নিক বন্ধন তাহাই তড়িৎযোজী বন্ধন। আরেকভাবে বলতে পারি যে আয়নিক যৌগের মধ্যে অ্যাকচুয়ালি তড়িৎ প্রবাহিত হয়, তাই এটাকে তড়িৎযোজী বন্ধন বলে। তার মানে কি, সমযোজী যৌগে তড়িৎ প্রবাহিত হয় না। একটা কিন্তু কথা ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, এবার কথা, আয়নিক বন্ধনগুলো আসলে কিসের মাধ্যমে ঘটে, কার কার মাধ্যমে ঘটে থাকে সেই আয়নিক বন্ধনগুলো। তোমাদের শর্টকাটলি যদি আমি বলতে চাই, আয়নিক বন্ধন গঠন করার উপায় হলো গ্রুপ 1, গ্রুপ 2, এইটার সাথে গ্রুপ 17 মৌল, যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই যে গ্রুপ 17 মৌল যদি যুক্ত হয় তাহলে আমরা এটাকে আয়নিক বন্ধন বলতে পারি। ঠিক আছে, গ্রুপ 1 ও 2 এর সাথে যদি গ্রুপ 17 মৌল যুক্ত হয়, যেমন গ্রুপ 1 এর মৌল একটা আছে সোডিয়াম, ঠিক আছে, তারপর গ্রুপ 17 মৌল হলো ক্লোরিন, তো এই সোডিয়াম ক্লোরাইড একটি আয়নিক বন্ধন। তারপর ধর গ্রুপ 2 আছে ম্যাগনেসিয়াম, ঠিক আছে, এটাতে আমরা ধরলাম ফ্লোরিন অথবা ক্লোরিন অথবা ব্রোমিন, এই ম্যাগনেসিয়াম এটাও একটি আয়নিক বন্ধন। তো আশা করি আয়নিক বন্ধন গঠনের শর্টকাট টেকনিকটা তোমরা জানতে পারছো, যে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর সাথে যদি গ্রুপ 17 যুক্ত হয় তাহলে সেটাকে আয়নিক বন্ধন গঠন করে। এবার বুঝলাম যে আয়নিক বন্ধন কে কে গঠন করে। এবার আর একটা প্রশ্ন থাকে যে এই যে আয়নিক বন্ধনটা গঠন করলো সেটা ঠিক নয়, মেনে নিলাম, আয়নিক বন্ধন আসলে কিভাবে গঠন করে। আয়নিক বন্ধন গঠন করার মূল টেকনিক হলো, এই এক গ্রুপের মূল একটা ইলেকট্রন ত্যাগ করবে আর গ্রুপ 17 মূলে একটা ইলেকট্রন গ্রহণ করবে, মানে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে আয়নিক বন্ধন গঠিত হয়। ঠিক আছে, ধাতু মানে গ্রুপ 1 এর মূলে একটা ইলেকট্রন ত্যাগ করবে আর এই একটা ইলেকট্রন গ্রহণ করবে। আবার কি, গ্রুপ 2 এর মূলে 2টি ইলেকট্রন ত্যাগ করবে, এই 2টি ইলেকট্রন গ্রহণ করবে। এই ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে অ্যাকচুয়ালি আয়নিক বন্ধন গঠিত হয়। আমি বেসিক কনসেপ্টগুলো বলে দিলাম যে এই টপিকটার উপরে। এবার আমরা একটু দেখবো বইয়ে কি বলছে, কোন লাইনটা বইয়ের দাগ দেওয়া উচিত, সেই লাইনগুলো তোমরা একটু দাগ দেবা। আচ্ছা, প্রথম হচ্ছে আমরা ইতিপূর্বে জেনেছি যে ধাতুগুলোর আয়নীকরণ শক্তির মান অনেক কম হয়, এরা তাড়াতাড়ি কি লেগেছে, তাতে সহজেই, মানে তত সহজে হলে ভালো হয়, তত সহজে সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আধান বিশিষ্ট আয়ন বা ক্যাটায়নে পরিণত হয়। আমি গত ক্লাসে কিন্তু ক্যাটায়ন অ্যানন সম্পর্কিত সকল যাবতীয় বিষয়গুলো বুঝাইছি তোমাদের, তো আশা করি সেই বিষয়গুলো তোমরা ভালো করে জানছো। তো এটা হলো কি মেন টপিক, যে ধাতুটা, এটা তুমি দাগ দেবা যে ধাতুগুলোর আয়নীকরণ শক্তির মান অনেক কম থাকে আর অধাতুর আয়নীকরণ শক্তির মান অনেক বেশি থাকে। এতে কি এদের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন কি করে, তার ত্যাগ করে, ফলে ধনাত্মক আধান বিশিষ্ট আয়ন, যেটাকে আমরা ক্যাটায়ন বলি, সেটাতে পরিণত হয়। আবার উল্টাভাবেও এই লাইনটাও দাগ দিবা, আবার অধাতুগুলো ইলেকট্রন আর শক্তির মান বেশি হয়, এরা সহজেই সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আধান বিশিষ্ট আয়ন বা অ্যানায়নে পরিণত হয়। এই দুটো টপিক তোমাদের ইম্পর্টেন্ট। ধাতুসমূহ মানে গ্রুপ 1 আর গ্রুপ 2 এর মূল ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আধানে পরিণত হয়, যেটাকে অ্যাকচুয়ালি আমরা ক্যাটায়ন বলি। আর অধাতু মানে গ্রুপ 17, গ্রুপ 16, এই মৌলগুলো তোমার কি করে, এদের ইলেকট্রন তারা কি করে, গ্রহণ করে ঋণাত্মক আধান বিশিষ্ট আয়ন গঠন করে, যেটা অ্যাকচুয়ালি অ্যানায়ন। আচ্ছা, তো এই লাইনটা তোমরা দাগ দিবা। এভাবে সৃষ্টি বিপরীত আধানের ক্যাটায়ন ও অ্যানায়ন এর মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বা কাজ করে অ্যাকচুয়ালি। আচ্ছা, এখন আমি একটু ক্লিয়ার করি ক্যাটায়ন জিনিসটাকে। কোনো কিছু ত্যাগ, যেমন সোডিয়াম বলছিলাম, ধরো সোডিয়ামের উপরে আমি প্লাস লিখলাম, এই যে কোনো কিছুর উপরে যদি এরকম প্লাস লেখা থাকে, তারপর ধরো কপার, এটাকে 2+ লেখা হয়, তারপর নিকেল প্লাস, ঠিক আছে, ক্রোমিয়াম 3+, এই যে যদি এরকম প্লাস লেখা থাকে, +2, +1, যাই থাকুক, প্লাস থাকলে সেটাকে আমরা বলি ক্যাটায়ন। দাগ দিও না আবার, ঠিক আছে। আরেকটা বিষয় হলো মাইনাস থাকলে, যেমন ক্লোরিন মাইনাস, ঠিক আছে, তো এরকম মাইনাস থাকলে তাকে আমরা বলি অ্যানায়ন।
বোঝা গেল। আর বিদ্যুৎ পরিবহনের কথা যে কথাটা বলছে যে বিদ্যুৎ আকর্ষণ বল কি করে, স্থির আকর্ষণ বল বা ইলেকট্রোস্ট্যাটিক বল কাজ করে, এটা অ্যাকচুয়ালি আয়নিক যৌগে একমাত্র করে। তো এটা নিয়ে তুমি খুব ইজিতেই বুঝতে পারবা। আচ্ছা, তারপর হলো 95 পৃষ্ঠা। এখানে বলছে যুক্ত থাকে, যে আকর্ষণের ফলে ক্যাটায়ন ও অ্যানায়নের পরস্পরের সাথে যুক্ত থাকে সেটি আয়নীকরণ বা তড়িৎযোজী বন্ধন। এইটা তুমি পড়বা, একবারে হুবহু পড়বা, মুখস্থ করবা, ঠিক আছে। যে আকর্ষণের ফলে ক্যাটায়ন বা অ্যানায়ন পরস্পরের সাথে যুক্ত থাকে সেটি আয়নিক বা তড়িৎযোজী বন্ধন। এখানে তার একটা এক্সাম্পল তোমাদেরকে দেওয়া আছে, আমি যেমনটা বললাম। এখানে অ্যাকচুয়ালি এখানে কি লেখা আছে আমি এটার মেন টপিকটা তোমাদের বলে দিয়ে, সোডিয়াম যে আছে সেই গ্রুপ নাম্বার 1-এর মৌল, সোডিয়াম যে গ্রুপ নাম্বার 1-এর মৌল। তো গ্রুপ নাম্বার 1-এর মৌল হওয়ার কারণে সে একটা ইলেকট্রন ত্যাগ করবে, এটা আমি পূর্বে বলছিলাম। গ্রুপ নাম্বার 2-এর মৌল হলে 2টি ইলেকট্রন ত্যাগ করবে। তো সে একটা ইলেকট্রন ত্যাগ করে সে কিতে পরিণত হবে, সোডিয়াম প্লাসে পরিণত হবে। তো যেহেতু সোডিয়াম প্লাসে পরিণত হবে, যেহেতু প্লাসে পরিণত হয়েছে এবং ইলেকট্রন ত্যাগ করছে, তাই এটা একটা ক্যাটায়ন। এই কথাটাই বলছে, দেখো এইভাবে ইলেকট্রন ত্যাগ করছে করে কি ইলেকট্রন বিন্যাস অর্জন করে সর্বশেষে 8টি ইলেকট্রন অর্জনের উদ্দেশ্যে সে কি করছে, সোডিয়াম প্লাস আয়ন গঠন করছে। সেম ভাবে এখানে আরো একটা কথা লেখা আছে যে ক্লোরিন যে আছে সে হলো 17 নম্বর মৌলের। তো এ কি করবে, একটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করার কারণে সে হবে ক্লোরিন মাইনাস। যদি কেউ গ্রহণ করে তাহলে ক্লোরিন মাইনাস। তো এইটাই হলো তোমার কি, এইটাও তোমার হলো যেহেতু এটা মাইনাস আইছে তাই এটা কি অ্যানায়ন। আর এই কাজগুলো কেন হয়, ইলেকট্রন ত্যাগ কেনই বা করে আর ইলেকট্রন গ্রহণ কেন করে, এর মেন যে কথাটা যে ইলেকট্রন ত্যাগ করা বা ইলেকট্রন গ্রহণ করা, এটা ডিপেন্ড করে হলো নিষ্ক্রিয় গ্যাসের কাছে। প্রত্যেকটা মৌলই সুস্থিত নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়, এজন্য আসলে এরা এভাবে ত্যাগ বা গ্রহণ করে। এখানে আসলে এই টপিকটাই বোঝানো হয়েছে, তাই আমি এটাকে স্কিপ করছি। আশা করি তুমি বুঝতে পারছো বিষয়টা। আচ্ছা, তুমি এখান থেকে আরেকটু পড়বা, জাস্ট আমি তোমাকে দাগিয়ে দিচ্ছি যে কি টপিকটা তুমি আরেকটু পড়বা, ঠিক আছে। দেখো এখান থেকে তুমি চাইলে পড়া শুরু করতে পারো। ধাতব অধাতব বা ধাতু অধাতব, ধাতব অধাতব পরমাণু রাসায়নিক সংযোগের সময় ধাতব পরমাণু তার সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক ইলেকট্রনকে অধাতব পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে স্থানান্তরিত করে ধনাত্মক ও ঋণাত্মক আয়ন সৃষ্টির মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে আয়নিক বা তড়িৎযোজী বন্ধন বলে। যে যৌগের আয়নিক বন্ধন থাকে তাকে আয়নিক যৌগ বলে। এখানে এই দুইটাই ইম্পর্টেন্ট, আয়নিক বন্ধন কাকে বলে, তড়িৎযোজী বন্ধন কাকে বলে, আয়নিক যৌগ কাকে বলে, এই দুইটাই তোমার জন্য ইম্পর্টেন্ট। তো এখানে দেখো এই সোডিয়াম যেটা গ্রুপ নাম্বার 1, কেননা আমরা গ্রুপের 1-এর টপিকটা বলছিলাম হেলিনাকে বিচ্ছেদে ফেলেছে, তো সেই অনুসারে হেলিনা না বলতে সোডিয়াম ছিল। তো সোডিয়াম যেহেতু 1 নম্বর গ্রুপে, সে একটা ইলেকট্রন ত্যাগ করে এখানে প্লাস আয়ন গঠন করে, যেটা অ্যাকচুয়ালি ক্যাটায়ন। ক্লোরিন যেটা গ্রুপ 17-এর মূল, গ্রুপ 17-এর মূলে একটা ইলেকট্রন গ্রহণ করে, তাই এখানে একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস আয়ন গঠন করছে, যেটা অ্যাকচুয়ালি অ্যানায়ন। এবং এই ক্যাটায়ন এবং অ্যানায়ন যদি যুক্ত হয় মানে সোডিয়াম ক্লোরাইড কিন্তু তাই সেগুলো উৎপন্ন করে, ঠিক আছে। তো এই মেন টপিক এটা। যেমন এখানের চিত্রটা তুমি দেখতে পাচ্ছ, দেখো একটা সোডিয়ামের ইলেকট্রন কয়টা, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, তো এর ইলেকট্রন হবে 11টি। তো তুমি যদি কোনো এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, হলো 8টা, এখানে একটা 9টা, এখানে একটা 10টা, আর এখানে একটা 11টা। তাহলে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 11, এই জন্য এখানে 11টি ইলেকট্রন রয়েছে। ক্লোরিন যার পারমাণবিক সংখ্যা 17, তো এখানে 17টি ইলেকট্রন আছে, একটা দুইটা, এ বরাবর আছে দুইটা দুটো করে 8টা, তাহলে 10টা, 11, 12, 13, 14, 15, 16, 17, তাহলে ক্লোরিন পারমাণবিক সংখ্যা কত হলো তোমার 17টা। তাহলে এই যে এখানে দেখো এই ইলেকট্রন একটা এখান থেকে ত্যাগ করে এই যে সিঙ্গেল ইলেকট্রন রয়েছে তাকে পূর্ণ করছে। এটা অনেকটা তুমি বলতে পারো এটা একটা ছেলে, এটা একটা মেয়ে। সবসময় কি হয়, ছেলেরা তাদের নিজের অংশটুকু মেয়েদেরকে দিয়ে দেয় এবং তাদেরকে পরিপূর্ণ করে দেয়, বিষয়টা তুমি এভাবে বুঝতে পারো। তাই এই যে ছেলেটা রয়েছে সে নিজেকে আত্মত্যাগ করেছে, মানে তার একটা সেল কমিয়ে দিয়েছে, সে মেয়েটাকে দিয়ে মেয়েটাকে পরিপূর্ণ করে দিয়েছে, তুমি এরকম ভাবে বুঝতে পারো। তো দেখো এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে গেছে, তো দেখো এখানে কিন্তু সেই শক্তি স্তরটা নাই, একটা দুইটা তিনটা থাকা উচিত কিন্তু আছে একটা দুইটা, মানে একটা সে ত্যাগ করেছে, করে কোথায় দিয়েছে, এইখানে দিয়েছে। ফলে সোডিয়াম যেহেতু একটা ইলেকট্রন ত্যাগ করছে তাই সোডিয়াম প্লাস আয়ন, আর ক্লোরিন যেহেতু মেয়েটা যেহেতু একটা গ্রহণ করছে তাই ক্লোরিন মাইনাস আয়ন গঠন করে, যেটাকে আমরা বলি সোডিয়াম ক্লোরাইড। এভাবে অ্যাকচুয়ালি একটা ইলেকট্রন আদান মানে গ্রহণ বর্জনের মাধ্যমে তোমার কি হয়, আয়নিক যৌগ সৃষ্টি হয়। তুমি এটাকে আরো একভাবে পড়তে পারো যে সকল যৌগ ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে গঠিত হয় তাকে বলা হয় আয়নিক যৌগ।
সমযোজী সম্পর্কিত আমরা পরে বলবো, আগে আয়নিক যৌগ সম্পর্কে আমরা ঠিকভাবে জানি। এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড অণুতে ম্যাগনেসিয়াম গ্রুপ নম্বর 2 এর মূল, তাই এখানে কি 2টি ইলেকট্রন ত্যাগ করে। আমি সবসময় বলি গ্রুপ নম্বর 1 এর মূলে 1টি ইলেকট্রন ত্যাগ করে, গ্রুপ নম্বর 2 এর মূলে 2টি ইলেকট্রন ত্যাগ করে। গ্রুপ 17 এর মূল 1টি ইলেকট্রন গ্রহণ করে, গ্রুপ 16 এর মূল 2টি ইলেকট্রন গ্রহণ করে, গ্রুপ 18 মূল অলওয়েজ নিষ্ক্রিয়। ঠিক আছে, এই টপিকগুলো তোমাকে ভালো করে জানতে হবে। ম্যাগনেসিয়াম অক্সাইড অণুতে ম্যাগনেসিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে আর কি। ঠিক আছে, সর্বশেষ ক্ষেত্রে 8টি ইলেকট্রন গঠন করে ম্যাগনেসিয়াম 2+ পরিণত হয়। কেন? দেখো, মেন টপিকটা হলো প্রত্যেকটা মৌলই তার নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়। তো এবার যদি নিষ্ক্রিয় করতে চায়, ম্যাগনেসিয়াম হলো 12 আর নিয়ন যেটা হলো 10, আর তার উপরে আছে 2, তার নিচে আছে 18, হিলিয়াম, নিয়ন, আর্গন। এবার এই যে 12 নম্বর ম্যাগনেসিয়াম, এর আশপাশে কি আছে? অবশ্যই 8, 10। সে 2টা ইলেকট্রন ত্যাগ করলেই 10 হবে, আর সে এখান থেকে যদি এখানে সে আর 2-এ যেতে হয় তাহলে 10টা ত্যাগ করতে হবে, আর যদি সে 18 যেতে যায় তাহলে তার 6টা গ্রহণ করতে হবে। সচরাচর যে কোনো মৌল 1টা কি 2টা, সর্বোচ্চ 3টা গ্রহণ বা ত্যাগ করতে পারে, আর বেশি করা কোনোভাবেই সম্ভব নয়। এই জন্য ম্যাগনেসিয়াম যে আছে সে 2টা ইলেকট্রন ত্যাগ করে যে নিয়নের যে মানে 10 নম্বর ইলেকট্রন সেটা লাভ করে। দেখো, ম্যাগনেসিয়াম যে আছে সে 2টা ইলেকট্রন ত্যাগ করেছে। আরেকভাবে বুঝতে পারি আমরা যে গ্রুপ 2 এর মৌল সবসময় 2টা ইলেকট্রনই ত্যাগ করবে। আচ্ছা, এখানে দেখো এখনো অনেক কিছুই রয়েছে, আমি একটু দেখবো যে কতটুকু রয়েছে। আচ্ছা, মোটামুটি এগুলো আমরা একটু বুঝাই দিব। তো আশা করি এই টপিকটা তোমার ক্লিয়ার হয়েছে। দেন এখানে অক্সিজেনও কি করবে? 2টা ইলেকট্রন গ্রহণ করবে, কারণ অক্সিজেন হলো 16 নম্বর গ্রুপের মৌল। সে 2টা ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন 2- আয়ন গঠন করে। এই জিনিসটা এখানে লেখছে, ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন, ঠিক আছে, অক্সিজেনকে দিয়ে এই যে এখানে দিয়ে দিছে। এই দেখো আইসা এই যে এখানে ইলেকট্রন তার পূর্ণ হয়ে গেছে, অথচ তার ইলেকট্রন ছিল না, ছিল 2, 4, 6টা, 2, 4, 6। তাহলে এই 2টা ইলেকট্রন কোথা থেকে আসলো? এই যে ছেলেটা, এই মেয়েকে তার নিজের দেহ থেকে 2টা ইলেকট্রন দিয়ে দিয়েছে, ফলে এখানে সে 2টা ইলেকট্রন লাভ করছে। যেটা সে ইলেকট্রন দিয়ে দিছে, তাহলে তার ইলেকট্রন 2টা ঘাটতি রয়েছে, তাই সেলের গায়ে লেখা থাকবে ম্যাগনেসিয়াম 2+, 2টা ইলেকট্রন ঘাটতি। আর অক্সিজেন যে ইলেকট্রন গ্রহণ করছে সেখানে থাকবে অক্সিজেন 2-, সে 2টা ইলেকট্রন গ্রহণ করেছে। ঠিক আছে, যেটার মাধ্যমে আসলে ম্যাগনেসিয়াম অক্সাইড গঠিত হয়। তো এটা ছিল ম্যাগনেসিয়াম, এটা অক্সিজেন যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড। ঠিক আছে, তো এইটা তুমিকে বুঝতে হবে। এটা ওই টপিকটাই কি বোঝানো হয়েছে, কিভাবে ইলেকট্রন গ্রহণ করে, কিভাবে ইলেকট্রন ত্যাগ করে। দেন এখানে আর তেমন কোনো বোঝার ইম্পর্টেন্ট টপিক নেই, আমি তোমাদেরকে মোটামুটি বুঝিয়ে দিয়েছি। এখানে যে কথাগুলো লেখা আছে এটাও বুঝিয়ে দিয়েছে। 16 নম্বর গ্রুপগুলো অধাতু হয়ে থাকে এবং এরা ইলেকট্রন গ্রহণ করে। 1-2 মৌলের গ্রুপগুলো কি মৌল না হওয়া সত্ত্বেও এরা কি আয়নিক বন্ধন গঠন করে। কেন? আমি সহজভাবে বলি, আয়নিক মৌল বা আয়নিক বন্ধন যদি গঠন করতে চাও তাহলে টেকনিক একটাই, গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর সাথে গ্রুপ 16 অথবা গ্রুপ 17 যদি যুক্ত হয়ে যদি কোনো আয়ন গঠন করে তাহলে সেটা হয় আয়নিক যৌগ, বা আয়নিক বন্ধন। আর যদি এমনটি না হয়, মানে প্রথম যে মৌলটা আছে সেটা যদি গ্রুপ 1 বা 2 এর মৌল না হয়, সেটা কখনোই আয়নিক যৌগ না। আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পারছো। এবং যারা বলো যে ভাই এটা অন্য সালের, তুমি একটু ভালো করে তাকিয়ে দেখো, এই জায়গাটা 2025 সাল কিন্তু সুন্দরভাবে লেখা থাকে। তাই একটু কষ্ট করে হলেও অযথা ফালতু বিনা কমেন্ট, মানে অপ্রয়োজনীয় কমেন্টগুলো করার কোনো প্রয়োজন নেই। তোমার যেখানে বুঝতে সমস্যা সেই কমেন্টগুলো করবা, আমরা তাহলেই কিন্তু তোমাদের সেই প্রবলেমগুলো খুব অনায়াসে সলভ করে তোমাদের বুঝিয়ে দিতে পারি। দেখো, আজকের জন্য এতটুকুই। সব ভালো থাকো, সব জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।